বৃষ্টিতে ভিজে মোনার অবস্থা বেগতিক। গায়ে প্রচণ্ড জ্বর আর টনসিলের ব্যথা। বিছানায় কম্বল পেঁচিয়ে শুয়ে আছে মোনা। ফোন করে লিলি বেগমকে আসতে বলে। নিশান মোনার পাশে বসে আসে। মুখটা পাংশু বর্ণ হয়ে আছে নিশানের। একটু পর পর মোনার কপালে হাত দিয়ে দেখছে। কিছুক্ষণ বাদে লিলি বেগম আসে। মোনার শয্যার পাশে বসে মোনার কপালে হাত দিয়ে চমকে গিয়ে বলে, তুই বৃষ্টিতে কেন ভিজছিস? শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মোনা এসব কথার জবাব না দিয়ে দুর্বল গলায় বলে, খালা এক কাপ কফি করে দেও না। গলায় প্রচণ্ড ব্যথা। লিলি বেগম কফি বানাতে কিচেনে যায়। মোনার কর্মকাণ্ডে নিদারুণ বিরক্ত হয়। রান্নাঘর থেকে উঁচু গলায় বলে, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় তোর, তাও কেন ভিজেছিস? মোনা চোখ বুজে জ্বরসর হয়ে শুয়ে আছে। জ্বরে ঠোঁট দুটো ঈষৎ কাঁপছে। লিলি বেগম কফি নিয়ে এসে মোনার পাশে বসে। মোনার উঠে বসতে কষ্ট হচ্ছে। আধশোয়া অবস্থায় কফির মগে একবার চুমুক দিয়ে রেখে দিল বেড সাইডে। ক্ষীণ গলায় বলল, খালা শুয়ে শুয়ে কফি খাওয়া যায় না? লিলি বেগম ভ্রু কুঁচকে তাকায়। কি সব আজগুবি কথা বলছিস? বসে থাকতে পারছি না। কফি পড়ে খাস। গলায় মাফলার পেঁচিয়ে নে। ওষুধ খেয়েছিস তুই? মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। লিলি বেগম উঠে গিয়ে ওষুধ নিয়ে আসে। মোনা নিভু নিভু চোখে তাকায় লিলি বেগমের দিকে। আস্তে করে বলে, খালা তোমার বড় ছেলে কোথায়? লিলি বেগম রেগে গিয়ে বলল, আমার বড় ছেলে এগুলো কোনো ধরনের কথা মোনা? ভাইয়া ডাকা যায় না? মোনা ক্লান্ত মুখে হাসল। খানিকক্ষণ পর বলল, বড় ভাইয়া কোথায়? লিলি বেগম আক্ষেপ করে বলে, বাসায় ঘুমায়। 2 দিন ধরে অফিসে যায় না। পরশু দিন ওর ল্যাপটপটা ভেঙে ফেলেছে। কত দাম দিয়ে কিনে দিয়েছি ল্যাপটপটা। মোনা কিছু জিজ্ঞেস করতে গিয়েও গিলে ফেলল। কথা বলার জোর পাচ্ছে না। মাথার রগ ব্যথায় দপদপ করছে। চোখ খুলে তাকাতে অসহ্য লাগছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে চোখ বুজে শুয়ে আছে। মোনার ডিস্টার্ব হবে ভেবে লিলি বেগম নিশানকে নিয়ে পাশের রুমে চলে যায়। মোনা অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করল। ঘুমে চোখ লেগে আসছে এমন সময় মোনার কানে বিদ্ধ হয়, মোনা আমার একটু জরুরি কাজ পড়েছে। আমি ব্যাংকে যাচ্ছি। নিশান যাচ্ছে আমার সাথে। লিলি বেগম বেশ তাড়াহুড়ো গলায় বলল। বুঝা গেল খুব জরুরি কাজ। দরজা খোলা, বিছানা থেকে উঠে দরজা আটকানো মোনার পক্ষে কিছুতেই সম্ভব না এখন। মোনা ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর মোনার মনে হলো কারো কারো উষ্ণ নিঃশ্বাস ওর মুখে বিঁধছে। ঘুমে জরাগ্রস্ত মস্তিষ্কে মোনা কিছু ভাবতে পারল না। চোখ জুড়ে রাজ্যের ঘুম। মোনা বিরক্তিতে অন্য পাশে ফিরে। আবার সেই নিঃশ্বাস মোনার মুখে বিঁধছে। মোনা পিটপিট করে তাকায়। মুহূর্তেই প্রচণ্ডভাবে চমকে ওঠে। প্রিয়ম একদম মোনার সম্মুখে। অদ্ভুত এক মোহময় দৃষ্টিতে তাকিয়ে আছে, তীব্র নেশাসে চাহনিতে। মোনার শরীরের প্রতি শিরায় শিরায় তীক্ষ্ণ এক অনুভূতি বিচরণ করছে। মোনা চোখ বুজে ফেলে। ধরা গলায় বলল, আপনি? প্রিয়মের মুখ মোনার কানের কাছে। প্রিয়মের উষ্ণ ঠোঁট মাঝে মাঝে কানে লাগছে। মোনা কেঁপে কেঁপে ওঠে। প্রিয়মের ওপর সকল রাগ, জিদ, ক্ষোভ অচিরেই ভুলে যায়। প্রিয়মের গরম নিঃশ্বাস মাখা কথা, ভালোবাসি। প্রিয়মের মোলায়েম গলায় বলা একটা শব্দে যেন জগতের সব মোহ, নেশা এসে জড়ো হয়েছে। মোনার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে।
প্রিয়ম পুনরায় বলল, মোনা ভালোবাসো। এইটুকু কথায় কি ছিল মোনা জানে না। কেন এমন ধারালো তীক্ষ্ণ অনুভূতির সৃষ্টি হচ্ছে মোনা বুঝতে পারছে না। সময়টা এখানেই থেমে থাক, পৃথিবীটা এই শব্দের মাঝেই হারিয়ে যাক। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মাদকতা এই সুরে। মোনা যেন মাদকাসক্ত হয়ে যায়। প্রিয়মের চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ে। অসহ্য এক সুখে শিহরিত হচ্ছে প্রতিটি রোমকূপ। প্রিয়মের বুকের মাঝে মিশে থাকে মোনা। মোনার শ্বাসপ্রশ্বাস প্রিয়মের বুকে আছড়ে আছড়ে পড়ছে। প্রিয়ম নিজের সদুষ্ণ ওষ্ঠ দিয়ে মোনার ঠোঁটের সব উষ্মা শুষে নিল। প্রেমাবেগে প্রথম ওষ্ঠ চুম্বনে মোনার মাতাল হয়ে গেল। নিদারুণ স্বর্গসুখে মোনা রোমাঞ্চিত হচ্ছে। প্রিয়মের দু হাতের পেশির মধ্যে আবদ্ধ হয়ে মোনা মোমের ন্যায় প্রিয়মের অতুষ্ণ ছোঁয়ায় গলে যাচ্ছে যেন। প্রিয়ম গভীর আবেগময় গলায় বলল, মোনা তুমি নেশারি, পৃথিবীর সবচেয়ে অগ্নিমূল্যের নেশারি। মোনার চোখ আবেশে বারবার বুজে যাচ্ছে। মোনা কোনো কথা বলতে পারছে না। গলা ধরে আসছে। এরপর কেউই কোনো কথা বলেনি। প্রিয়ম নিগুড়ভাবে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে মোনাকে। মোনা পিটপিট চোখে তাকায়। ঘনিষ্ঠরূপী দুই জোড়া নেত্র অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে প্রেম বিনিময় করছে। মোনা সরি আমি। মোনা জড়ানো গলায় বলে, হু, রাগ আছে আমার উপর? ছেড়ে চলে যাবে? মোনা কেবল মন্থর গলায় বলল, উহু। নিগুড় আবেগে প্রিয়ম আরও শক্ত করে জড়িয়ে রাখে মোনাকে। সময়জ্ঞান নেই কারো, ওভাবে কত সময় অতিক্রান্ত হয়েছে জানা নেই। নতুন এক অনাসাধিত অনুভূতিতে শরীর বেয়ে নামছে তপ্ত প্রস্রবণ। সিঁড়ি বেয়ে রুমের দিকে এগিয়ে আসছে পায়ের শব্দ। খুব দ্রুত রুমের দিকে আসছে। দুইজন আলিঙ্গন থেকে মুক্ত হয় অপ্রস্তুতভাবে। লিলি বেগম ক্লান্তভাবে এসে রুমে ঢুকে। নিশান লিলি বেগমের পিছু পিছু ঢুকে। লিলি বেগম হাতের ওয়ালেটটা ড্রেসিং টেবিলের উপর রেখে প্রিয়মের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলে, কিরে তুই আসলি কখন? দুইজনের চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি। মোনা অসুস্থতা ভুলে যায় যেন। খাটের এক কোণে জর্জর হয়ে বসে রইল অন্যদিকে ফিরে। এখনো রেশ কাটিয়ে উঠতে পারেনি, হৃৎপিণ্ডে হাতুড়ে পেটা করছে যেন কেউ। প্রিয়ম নাস্তানাবুদ মুখে বলল, এই তো 5 মিনিট আগে। লিলি বেগম মোনার পাশ ঘেঁষে বসে মোনার কপালে হাত দিয়ে বলে, জ্বর তো কমেছে একটু। তুই বসে আছিস কেন? চেহারা এমন দেখাচ্ছে কেন? মোনা প্রিয়মের দিকে ফিরে না। দৃষ্টি অন্যদিকে আবদ্ধ করে রেখেছে। অপ্রতিভভাবে বলে, বড় ভাইয়া আসছে তাই বসে আছি। মোনার কথা শুনে প্রিয়ম হেসে ওঠে। লিলি বেগম প্রিয়মের দিকে তাকিয়ে বলল, তুই হাসছিস কেন? প্রিয়ম উত্তর দিল না। কয়েক মুহূর্ত পর বলল, বাসায় যাবে কখন? লিলি বেগম বেডসাইড থেকে ঠান্ডা হওয়া কফির মগ হাতে নিয়ে কিচেনের দিকে যেতে যেতে বলল, মোনা সুস্থ হোক একটু। মোনা লিলি বেগমকে ডেকে বলল, খালা কফি খাবো না এখন আর। লিলি বেগম মোনার কথা অগ্রাহ্য করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। লিলি বেগম কিচেনে যাওয়ার পর প্রিয়ম দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, বড় ভাইয়া না? ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে ফিরো। মাঝে মাঝে এত লজ্জা আসে কোত্থেকে তোমার? মোনার ঠোঁটে হাসি হাসি ভাব। প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মও হেসে ফেলে মোনার অভিব্যক্তি দেখে। মোনার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওষুধ খেয়েছ? এতক্ষণে মনে পড়ল? এতক্ষণ তো অমৃত লোকে ছিলাম। মাথায় জলপট্টি দিয়ে দিব? মোনা গরম চোখে তাকিয়ে আহ্লাদপূর্ণ গলায় বলল, হাত ছাড়ুন।
খালা বাসায় জলপট্টি দিতে আসছে। এভাবে আনন্দোচ্ছল থাকলে তোমায় কত উষসী লাগে তুমি জানো? সব সময় খিটখিটে মেজাজ নিয়ে থাকো। হাত না ছাড়লে আবার খিটখিটে মেজাজি হয়ে যাব। প্রিয়ম হেসে হাত ছেড়ে দেয়। মোনা প্রিয়মের দিকে আর চোখে তাকায়, প্রিয়মের চোখাচোখি হলেই দৃষ্টিতে নামিয়ে নেয়। কিছু সুন্দর মুহূর্ত এভাবে কেটে যায়। লিলি বেগম কফি নিয়ে আসে। অনেকক্ষণ ধরে আড্ডা হয়। প্রিয়ম যাওয়ার আগে মোনার কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, আসি নেশারি। ফোনটা কি অন করেছ? মোনা প্রিয়মকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে সতর্ক করে বলে, ফোন অন করেছি, খালা আসবে যান। প্রিয়ম বেরিয়ে যায়। মোনা তাকিয়ে থাকে সেদিকে অনেকক্ষণ। সুমধুর এক অনুভূতিতে মোনা বারবার রোমাঞ্চিত হচ্ছে। কেউ নিজের ভুল শুধরে একবার সুযোগের আবদার করলে অবশ্যই দিতে হয়। 2 দিন পর মোনা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সদ্য জ্বর থেকে সেরে ওঠার কারণে শরীর কিছুটা ক্লান্ত লাগছে। প্রিয়ম 2 দিনে অসংখ্য বার এসেছে। লিলি বেগম সকালেই চলে গেছে। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। খাটের উপর থাকা মোবাইলটা বেজে চলেছে অনেকক্ষণ ধরে। মোনা নিজের চুল শুকিয়ে তারপর ফোনের কাছে যায়। 8 বার ফোন দিয়েছে জ্যাক। জ্যাক কখনো 2 বারের বেশি ফোন দেয় না। মোনা কিছুটা অবাক হল। কল ব্যাক করার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ হল। যেন এতক্ষণ কলের অপেক্ষাই ছিল। জ্যাক কেমন আছেন? প্রিন্সেস কেমন আছে? ওপাশ থেকে মৃদু গলায় বলল, হ্যাঁ আমি ভালো আছি, প্রিন্সেস ভালো আছে। এইটুকু বলে থামল জ্যাক। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মোনালিসা, আপনার সাথে একটু কথা ছিল। সময় হবে? জ্যাকের বলা কথাটা শোনার সাথে সাথেই মোনার মস্তিষ্কে জুড়ে চিন্তা চলে আসলো কি কথা বলবে জ্যাক। মোনা কয়েক মুহূর্ত পর শঙ্কিত গলায় বলল, হ্যাঁ আছে। কি কথা বলেন তো জ্যাক? এত জরুরি তলব? বাসায় আসুন তারপর বলবো। ভার্সিটি শেষে অফিসে যাওয়ার দরকার নেই। 2 মাস অফিসে না গেলেও $1ও কাটবে না। মোনা আচ্ছা বলে ফোন রাখল। নিশানকে নিয়ে বাসা থেকে বের হল। নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে ভার্সিটিতে যাবে। মোনা বাসা থেকে বের হয়ে দেখত প্রিয়ম গাড়ি নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে। সেদিনের পর থেকে প্রিয়ম জ্যাকের বিষয় কিছু বলেনি আর। প্রিয়মকে কালো ছাড়া আর কোনো রঙের শার্ট কিংবা টি শার্ট পরতে দেখেনি মোনা। হাতের ঘড়ি, গাড়ি সব কালো রঙের। মোনা গাড়িতে উঠে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, কালো ছাড়া আর কোনো রঙের শার্ট পরা যায় না? তুমি বললে যায়। বলো কি রঙের শার্ট পরব? মোনা একটু ভেবে বলল, হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট। এখনই পরব? গাড়ি থামিয়ে শপিং মলে গিয়ে পরে আসি? মোনা তড়িঘড়ি করে বলল, এই না, না। এখন লাগবে না। নিশানকে স্কুলের সামনে নামিয়ে দিল। গাড়ি আবার চলতে শুরু করল। কিছুক্ষণ শব্দহীন কাটল। নীরবতা ভেঙ্গে প্রিয়ম বলে, মোনা চুমু খেতে ইচ্ছে করছে। মোনা শিউরে উঠে। লজ্জা মিশ্রিত এক অনুভূতি মোনার শিরায় শিরায় আন্দোলিত হচ্ছে। মুখে রক্তিম আভা। অন্যদিকে ফিরে বলে, খারাপ হচ্ছে কিন্তু। প্রিয়ম হেসে ফেলল। মুখে হাস্যোজ্জ্বল ভাব বজায় রেখেই বলল, আচ্ছা খাবো না চুমু। লজ্জা পেও না প্লিজ, তোমার এত লজ্জা পাওয়া দেখলে আমিও লজ্জা পাই। মোনা রাগী ভঙ্গিতে তাকালো প্রিয়মের দিকে। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থেমে যায়। মোনা চমকে গিয়ে বলল, এত তাড়াতাড়ি এসে গেছি।
প্রেমময় পথ তাড়াতাড়ি শেষ হয় জানো না? প্রিয়ম মোনাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে যেতে থাকে। জ্যাক কি বলবে? মোনার মাথা শুধু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। ভার্সিটি শেষে জ্যাকের কথা মতো অফিসে না গিয়ে সোজা জ্যাকের বাসায় যায় মোনা। প্রিন্সেস এখন হাঁটতে শিখেছে। ছোট ছোট পা দুটো দিয়ে হেঁটে মোনার কাছে আসে। মোনা নিশ্চিন্তে প্রিন্সেসকে জড়িয়ে ধরে চুমু খায়। প্রিন্সেসের জন্য মোনার সবসময় আলাদা টান অনুভূত হয়। মোনার কোলে গিয়ে আধো আধো গলায় মাদার মাদার বলতে থাকে। প্রিন্সেসকে কেয়ারটেকারের কাছে দিয়ে জ্যাক মোনাকে নিয়ে বাসার ছাদে যায়। জ্যাকের আচরণ রহস্যজনক মনে হচ্ছে মোনার কাছে। দুইজন মুখোমুখি বসে। জ্যাক মোনার দিকে তাকিয়ে বলল, মোনালিসা কিছু কথা বলবো আপনায়। মোনা কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। জ্যাকের মনের ভিতরটা চলছে বোঝার চেষ্টা করে। ইতস্তত বোধ করে বলে, জ্যাক কি বলবেন? কোনো সমস্যা হয়েছে? জ্যাক মাথা ঝাঁকিয়ে না বলে নড়েচড়ে বসে কিছুটা উদাস গলায় বলতে শুরু করে, আমি তখন একটা হসপিটালের ডাক্তার। একদিন এক রোগী আছে, 60 ঊর্ধ্ব হবে বয়স। রোগীর সাথে তার মেয়ে ছিল। মেয়েটাকে দেখে আমার চোখ আটকে যায়। মায়াময় চেহারা। আমি আগ্রহী হয়ে উঠি। জানতে পারি মেয়েটার নাম মোনালিসা। ব্যারিংটনেই থাকে। মোনালিসার বাবা কয়েকদিন পর সেরে ওঠে। এরপর আর মোনালিসার দেখা নাই। আমি পাগল হয়ে গেলাম মোনালিসাকে দেখার জন্য। পুরো ব্যারিংটন খুঁজে বের করলাম ওকে। অদ্ভুত লাজুক ছিল সে। এমন লাজুক মেয়ে আমি প্রথম দেখি। আলাদা বিশেষত্ব খুঁজে পাই। আমি প্রেমের প্রস্তাব দিই। মোনালিসা না করে দেয়। কারণ জিজ্ঞেস করলে বলে, আমাদের ধর্ম এক না, আমাদের সংস্কৃতি এক না, আমাদের ভাষা এক না। আমেরিকায় তো অধিকাংশ মানুষ ধর্ম বিশ্বাসী না, আমিও ছিলাম সেরকম একজন। ধর্ম কোনো ফ্যাক্ট হতে পারে আমার জানা ছিল না। আর একটা মেয়ে এতটা রক্ষণশীল হয়, মোনালিসাকে দেখে প্রথম ধারণা পেয়েছিলাম। আমি মোনালিসার মোহে অন্ধ হয়ে যাই। আমি জগৎ সংসার সব যেন ভুলে যাই। মোনালিসা ছিল বাঙালি। আমি ধীরে ধীরে ওর সংস্কৃতি সম্পর্কে জানি, ওর ধর্ম সম্পর্কে জানি, ওর পছন্দ অপছন্দ সম্পর্কে জানি। আমি 2 বছর ওর পিছনে পড়েছিলাম। বিশাল এক পরিবর্তন আসে আমার মাঝে। আমি অবশেষে পেরেছিলাম ওর মন জয় করতে। সব বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত ধর্ম বাধা হয়ে দাঁড়ায়। আমি ধর্মে বিশ্বাস না করলেও আমার বাবা মা খ্রিস্টান ধর্মের ছিল। তারা মানবে না কিছুতেই। মোনালিসার জন্য পরিবার ছেড়ে দিই অবশেষে। ইসলাম ধর্ম অনুসারে আমাদের বিয়ে হয়। ছোট সুখের সংসার হয়। বলতে পারেন আমিও তখন মোটামুটি বাঙালি কালচার শিখে যাই। মোনালিসা যখন প্রেগন্যান্ট হয় তখন সুখগুলো আরও প্রখর হয়। কিন্তু সে সুখ আর স্থায়ী হল না বেশি দিন। নুদারের জন্মের সময় মারা যায় মোনালিসা। মোনালিসা ছিল আমার কুইন। তাই নুদারকে প্রিন্সেসই ডাকি। এভাবে সমাপ্তি হয় আমার গল্পের। জ্যাক কথা শেষে নিষ্প্রাপ দৃষ্টিতে তাকায়। মর্মঘাতী এক যন্ত্রণায় নেত্রকোণ সিক্ত হয়ে ওঠে। জ্যাক চোখের কোণে জমানো জলটুকু মুছে নির্মল দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনার মুখাবয়ব দেখে মনে হচ্ছে জ্যাকের কষ্টে মোনা ব্যথিত। হঠাৎ এসব বলার কারণ ও খুঁজে বেড়াচ্ছে মনে মনে। জ্যাকের এই বিয়োগান্তক আখ্যানের বিপরীতে কি বলে সহানুভূতি প্রকাশ করবে মোনা বুঝতে পারল না। মোনা অবাকও হল। জ্যাকের বউ বাঙালি ছিল এটা আগে থেকেই জানত, কিন্তু নাম মোনালিসা এটা জানত না। মোনা আহত গলায় বলল, কি বলবো জ্যাক, বুঝতে পারছি না।
পুরানো স্মৃতি জাগে অন্তর্মত অচলে, জ্যাক উদাস হয়ে পড়ে। কোটরগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। নিজেকে সংযত করে জ্যাক বলে, মোনালিসার মৃত্যুর পর আমি উন্মত্ত হয়ে যাই। খুব দুর্বিষহ দিন কাটতে থাকে। ডাক্তারি ছেড়ে দিই। নুদারকে নিয়ে বাসায় বসে থাকতাম। কোথায়ও বের হতে ইচ্ছে হতো না, কোনো কিছুতে আগ্রহ খুঁজে পেতাম না। আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি। প্রিন্সেসের জন্য কেয়ারটেকার রাখি, ব্যবসা শুরু করি। এভাবেই কাটছিল সময়। জ্যাক এইটুকু বলে থেমে মোনার দিকে তাকায়। মোনা অভিনিবেশ সহকারে জ্যাকের কথা শুনছে। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় জ্যাকের দিকে। আস্তে করে বলে, হঠাৎ এসব কথা কেন বলছেন জ্যাক? মোনার করা প্রশ্নে জ্যাকের মুখের ভাব বদলে যায়। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তীব্র দ্বিধান্বিত। কিছু একটা বলতে গিয়েও ইতস্তত বোধ করছে। জ্যাক সমস্ত সংকোচ কাটিয়ে আবার বলতে শুরু করে, আপনার সাথে আমার দেখা হয়েছিল এক রাতে। আমি প্রিন্সেসকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরছিলাম। ওই রাতে আপনি আমার বাসায় আশ্রয় নেন। জানতে পারি আপনি বাঙালি আর আপনার নামটা ছিল আমার সবচেয়ে বেশি দুর্বলতা। আমি চমকেও গিয়েছিলাম। আপনি বাঙালি এবং আপনার নাম মোনালিসা, এসবের কারণেই আমি আপনার প্রতি কৌতূহলী হয়ে উঠি। আপনায় সকল ধরনের সাহায্য করি। এসবে আমি প্রশান্তি খুঁজে পেতাম। বলতে পারেন নিজের প্রশান্তি কিংবা ভালো লাগা থেকে আমি আপনার পাশে দাঁড়িয়েছি। ধীরে ধীরে কোনো এক অজ্ঞাত কারণে আপনাকে ভালো লাগতে শুরু করে। আমি সেটা কোনোভাবেই কখনো প্রকাশ করিনি। আপনায় সাহায্য করেছি, তার বিনিময়ে ভালো লাগার কথা প্রকাশ করব, বিষয়টা ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারেনি। একসময় ভাবলাম ভালোবাসার কথা প্রকাশ করা তো অন্যায় কিছু না। আমি আপনাকে সাহায্য করেছি, এই অধিকার থেকে নিজের ভালো লাগার কথা প্রকাশ করছি না। কিংবা আমি আপনায় বাধ্যও করছি না। মোনা, আমি আপনায় বিয়ে করতে চাই। এটা আমার একতরফা চাওয়া। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস। আপনি আমায় স্পষ্ট না বলে দিলেও আমি কোনোরকম জোর করব না কিংবা দ্বিতীয়বার এ কথা বলবো না। এই প্রসঙ্গের তাহলে এখানেই সমাপ্তি ঘটবে। আমি আগের ন্যায় আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই থাকব। প্লিজ মোনা, আমি আপনায় হেল্প করেছি এমন সব চিন্তাভাবনা কিংবা দায়বদ্ধতা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি একজন মানুষ হিসেবে নিজের ভালোবাসা প্রকাশ করেছি। জ্যাক অন্যদিকে ফিরে বলেছে কথাগুলো। কথা শেষ করেও মোনার দিক তাকানোর সাহস হচ্ছে না। মোনা কেমন প্রতিক্রিয়া করবে এই শঙ্কায়। অচিরেই ভয়কাতর হয়ে পড়ে জ্যাক। মোনার উত্তরের অপেক্ষায় থাকা প্রতিটি মুহূর্ত যেন ঘণ্টাসম। মোনা বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকিয়ে থাকে। চোখে মুখে অবিশ্বাসের রশ্মি বিচ্যুত হচ্ছে। মোনা নির্বিকার হয়ে থাকে। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। মোনার মনে হচ্ছে এগুলো সব অবাস্তব। হতভম্ব হয়ে মোনা মূর্তির ন্যায় ঠায় বসে থাকে। মোনালিসা, মনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিবেন না। আমি আপনায় ফোর্স করছি না। জ্যাকের কথায় মোনার ধ্যান ভাঙল। জ্যাকের দিকে তাকাতে অস্বস্তি লাগছে। মোনার কল্পনায় জ্যাক সব সময় বন্ধুই ছিল। মোনা চোখ তুলে জ্যাকের দিকে তাকায়। জ্যাকের কোটরগত ছোট চোখ দুটো অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে। প্রবল উমেদ নিয়ে নির্মল দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি যেন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। মোনা কথা বলতে পারছে না। অনেকক্ষণ পর দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিস্তেজ গলায় বলে, জ্যাক, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমার ইমাজিনেশনে আপনি শুধুই একজন বন্ধু। কথাটা বলে মোনা আর জ্যাকের দিকে তাকালো না। জ্যাকের প্রতিক্রিয়া দেখার সাহস হচ্ছে না।
মোনার উত্তরে জ্যাক আশাহত হয়েছে, শোকার্ত হয়েছে মোনা জানে। কিন্তু প্রেমিক হিসেবে মোনার সবটা জুড়ে প্রিয়মের বিস্তৃতি। মোনালিসা দুঃখিত আমি আপনায় অস্বস্তিতে ফেলার জন্য। আমি বুঝতে পেরেছি। আমরা এই সময়টুকু ভুলে যাই, এই কথাগুলো মুছে ফেলি মস্তিষ্ক থেকে। অচিরেই জ্যাকের গলার স্বর বদলে গেল। এতক্ষণ জ্যাকের চোখে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ব্যগ্রতা ছিল সব যেন বিলীন হয়ে গেল। পলকেই জ্যাক নিজেকে পরিবর্তন করে নিল। একটু আগের বলা কথাগুলোর জন্য যেন অনুতপ্ত। জ্যাক মোনাকে অস্বস্তি পরিস্থিতি থেকে রক্ষা করতে নৈপুণ্যের সাথে প্রসঙ্গ বদলে বলে, বাংলাদেশে যেতে ইচ্ছে হয় না? আচ্ছা আপনার বাবা মা মারা গেছে কিভাবে? জ্যাক সাবলীল, স্বাচ্ছন্দ্যভাবে কথা বললেও মোনা সহজ হতে পারছে না। মোনা চোখ দুটো নিচু করে রেখেছে। কয়েক মুহূর্ত পর বিষণ্ণ গলায় বলল, সে আর একদিন বলবো। জ্যাক মণিবন্ধ সোনালি বেল্টের ঘড়িটার দিকে তাকাল। গলায় তড়িঘড়ি ভাব এনে বলে, মোনালিসা আমার একটু জরুরি কাজ আছে। উঠতে হবে। হয়তো জ্যাক মিথ্যা বলেছে এই অস্বস্তিপূর্ণ সময়গুলো থেকে নিজেদের রক্ষা করতে। ভালোবাসা প্রস্তাব প্রত্যাখ্যানে স্বাভাবিক নিয়মানুসারে সবাই কষ্ট পায়, জ্যাকও তার ব্যতিক্রম না। মোনার মুখ থেকে না শুনে কষ্টটা হয়তো আরও প্রখর, কিন্তু সেটা কখনোই প্রকাশ করবে না জ্যাক। মোনা ভাববে উপকার করে অধিকার খাটাচ্ছে। এই বদনাম জ্যাক নিতে চায় না। জ্যাক ছাদ থেকে নেমে চলে যায়। মোনাও কয়েক মিনিট পর মন্থর গতিতে নামে। মোনার মাথা ঝিমঝিম করছে। অসহ্য লাগছে সব কিছু। মোনা সিঁড়ি বেয়ে নিচের তলায় নামার সময় প্রিন্সেস রুম থেকে স্পষ্ট স্বরে বলে, মাদার। মোনা পিছনে ফিরে তাকায়। ম্লান হাসে। প্রিন্সেস এক পা দু পা করে মোনার কাছে আছে। মোনা প্রিন্সেসকে কোলে তুলে নেয়। এই মেয়েটাকে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে মোনা ভালোবাসে। এ বাসায় থাকতে মোনার অস্থির লাগছে। এখান থেকে বেরুতে পারলেই স্বস্তি পাবে না। মোনা কিছুক্ষণ পর প্রিন্সেসকে কোল থেকে নামিয়ে বিমর্ষপূর্ণ গলায় বলে, আবার আসব প্রিন্সেস। মোনা বাসা থেকে বের হয়ে গেল। জ্যাকের সাথে দেখা হয়নি। জ্যাক বাসায় নাকি কোথায়ও গেছে তাও জানে না মোনা। হয়তো মোনার সামনে আসতে কুণ্ঠিত হচ্ছে। মোনা ট্যাক্সি নিল বাসার উদ্দেশ্যে। জ্যাকের বলা কথাগুলো মর্মদেশে যন্ত্রণা দিচ্ছে, মস্তিষ্কে চাপ সৃষ্টি করেছে। জ্যাক মোনাকে কোনোরকম জোর করেনি, তবুও মোনা সহজ হতে পারছে না। ভালো লাগা কিংবা ভালোবাসার অনুভূতি প্রকাশ করা অন্যায় না। জ্যাক মোনাকে পছন্দ করে, মোনা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কখনো। মোনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিছু ভাবতে পারছে না। ট্যাক্সি এসে বাসার সামনে থামে। মোনা উদ্ভ্রান্তের মতো বাসায় ঢুকে উঁচু গলায় বলল, এই নিশান দরজা খুলে রেখেছিস কেন? মোনা কথাটা বলে তাকাতেই দেখে প্রিয়ম সোফায় বসে আছে। মোনা অবাক হয়। প্রিয়মের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে চমকানো গলায় বলে, আপনি অফিস রেখে আসলেন কেন? কখন এসেছেন? প্রিয়ম চোখে উগ্র রোষ। রাগের ফুলকি ছড়াচ্ছে চোখ থেকে। মোনা ভ্রু কুঁচকে তাকিয়ে প্রিয়মের রাগের কারণ বুঝার চেষ্টা করে। প্রিয়ম হেঁচকা টান দিয়ে মোনাকে পাশে বসায়। আচমকা এমন আক্রমণে মোনা হতভম্ব হয়ে যায়। প্রিয়ম রাগ, ক্ষোভ চাপিয়ে খুব শীতল গলায় বলল, জ্যাকের বাসায় 3.5 ঘন্টা ছিলে মোনা। ভার্সিটি শেষেই গেছো জ্যাকের বাসায়। আমি জ্যাককে নিয়ে কিছু বলছি না তোমায়। শুধু এইটুকু বলো, এগুলা কি সহ্য করা উচিত? সন্দেহ আর হারানোর ভয় এক না মোনা। আমি তোমার সাথে সারাটা জীবন কাটানোর কথা ভাবি, তাই আমি শঙ্কিত।
প্রিয়ম খুব ঠান্ডা গলায় কথাগুলো বললেও চাপা এক ক্ষোভ বিদ্যমান এর মাঝে। মোনা আজ অপরাধীর ন্যায় চুপ থাকল। প্রিয়ম মোনার পাশে ঘনিষ্ঠ হয়ে হয়ে বসে মোনার দুই কাঁধে ঝাঁকি দিয়ে চাপা গলায় চিৎকার দিয়ে বলল, বলো মোনা, কি কাজ ছিল জ্যাকের বাসায়? কেন গিয়েছ? মোনা ক্ষীণ একটা শ্বাস ফেলে বলল, কেন জ্যাকের বাসায় গেলে কি? আপনি বলেছেন জ্যাকের ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি প্রিন্সেসকে দেখতে গিয়েছি। প্রিয়ম তাচ্ছিল্য ভরা গলায় বলল, তাই তো। আমি জ্যাকের ব্যাপারে কথা বলছি কেন? প্রিয়ম থামে। মোনা মুখের কাছে মুখ নিয়ে ক্ষুব্ধ গলায় বলল, তুমি আর জ্যাক ছাদে বসে পাক্কা 3 ঘন্টা কথা বলেছ, প্রিন্সেস সেখানে ছিল না মোনা। এইটুকু বলে প্রিয়ম সোফা ছেড়ে ওঠে। মোনার দিকে দ্বিতীয়বার তাকায় না। দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায়। মোনা তাকিয়ে তাকিয়ে প্রিয়মের চলে যাওয়া দেখছে। প্রিয়ম এত সব জানে মোনা বুঝতে পারেনি। মোনার ইচ্ছে করল না প্রিয়মের রাগ ভাঙাতে বা প্রিয়মের কথার উত্তরে কিছু বলতে। মোনার মাথায় শুধু জ্যাকের বলা কথাগুলো পীড়া দিচ্ছে। প্রিয়ম প্রতি রাতের মতো আজ আর ফোন দেয়নি। মোনা কয়েকবার ভেবেছে ফোন দিবে কিন্তু দেওয়া হয়নি। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোনা চুপচাপ শুয়ে রইল। এর ভিতর জ্যাক ফোন দিল। অস্বস্তির কারণে মোনার ফোন রিসিভ করতে ইচ্ছে হয়নি মোনার। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করল। জ্যাক আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলল। কিন্তু মোনা সহজ হতে পারছে না। জ্যাকের সাথে কথা বলা শেষে মোনা ঘুমানোর চেষ্টা করল। ঘুম আসছে না। শূন্যতা অনুভব হচ্ছে। মোনা প্রিয়মের নম্বরে ডায়াল করল। কয়েকবার রিং হল, পরে ফোন সুইচ অফ করে রেখেছে। মোনা হতাশ হয়ে ফোন রেখে দিল। রাতে ঘুম ভালো হল না। সকালে মোনার ঘুম ভাঙার পর নতুন করে সবকিছু মনে পড়তেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। প্রিয়ম একবারও ফোন দেয়নি। মোনা এ পর্যায়ে বিরক্ত হল। মোনা বিরক্ত মুখে বিছানা ছাড়ে। নিশানকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়। প্রতিদিন প্রিয়ম সকালবেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকত। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। নিশানকে স্কুলের পৌঁছে দিয়ে নিজে ভার্সিটি যায়। জ্যাকের বলা কথাগুলো মনে পড়তেই মোনা বিমর্ষ হয়ে পড়ে। অন্যদিকে প্রিয়ম রাগ করে আছে। সব মিলিয়ে মোনা চরম বিরক্ত। শ্রুতি হন্তদন্ত হয়ে মোনাকে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছে। কয়েকবার ফোনও দিয়েছে, ফোন রিসিভ করেনি। মোনার উপর মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় শ্রুতির। এত আত্মভোলা মোনা। হঠাৎ শ্রুতি দেখে মোনা ক্যাম্পাসের এক কোণে বসে আছে। শ্রুতি ক্ষিপ্তবেগে গিয়ে পিছন থেকে মোনার চুল ধরে টান দেয়। ঘটনার আকস্মিকতায় মোনা ত্রাসিত চোখে পিছনে তাকায়। উফ শ্রুতি, তুমি! কতবার ফোন দিয়েছি তোমায়, দেখো তো। এভাবে গম্ভীর মুখে বসে আছো কেন? মাঝে মাঝে হয় কি তোমার বলো তো? মোনা ম্লান হেসে বলে, কিছু না। শ্রুতি মোনার পাশে বসে তীব্র উৎকণ্ঠিত হয়ে বলে, আজ সমীরের বার্থডে। সারপ্রাইজ পার্টি হবে বুঝলে। তুমি, আমি আর ওয়াটস। আর কেউ না। মোনা অনাগ্রহ প্রকাশ করে বলল, শ্রুতি তুমি ওয়াটসকে নিয়ে অ্যারেঞ্জ করো। আমার ভালো লাগছে না। শ্রুতির মুখ পাণ্ডুর হয়ে যায় মুহূর্তেই। মোনাকে জোর করতে লাগে বারবার। শ্রুতির এত অনুরোধ রক্ষার্থে মোনা তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। রাত যতই হোক, আমি তোমায় পৌঁছে দিব। মোনা ভ্রু কুঁচকে তাকায়। বলে, রাতে পার্টি? না, না শ্রুতি। আমায় ভাই একা বাসায় ভয় পাবে। তুমিও তো অফিস শেষে রাতে ফিরো। মোনা প্লিজ না করো না। শ্রুতির এত আরজ মোনা উপেক্ষা করতে পারল না।
মোনা ভেবেছে ভার্সিটি শেষে প্রিয়ম আসবে, কিন্তু মোনার ধারণা মিথ্যা হল, প্রিয়ম আসেনি। আবার সেই জ্যাককে নিয়ে ঝামেলা। মোনা যেন অসহ্য পড়ল। ভীষণ মিসও করতে লাগল প্রিয়মকে। মোনার মুখ ফ্যাকাশে হয়ে আছে। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রুতির সাথে হাঁটতে লাগল। মোনা আগ্রহ খুঁজে পাচ্ছে না, তবুও বাধ্য হয়ে যেতে হল। শ্রুতি, ওয়াটস আর মোনা মিলে সবকিছুর অ্যারেঞ্জ করল। অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল। মোনা চিন্তিত মুখে বলল, আর কতক্ষণ শ্রুতি? সমীর আসবে কখন? কি বোকার মতো কথা বলছো বলো তো? এটা সারপ্রাইজ পার্টি। সমীরকে কি আগে থেকে দাওয়াত করেছি? এখন একটা মিথ্যা বলে আনব। ওয়াটস শ্রুতির দিকে তাকিয়ে বলল, তোমরা দুইজন কি ভাষায় কথা বলছো? আমি কিছুই বুঝছি না। শ্রুতি সুযোগ বুঝে ওয়াটসকে বাংলায় গালি দিল। ওয়াটসের মুখের অভিব্যক্তি কোনো পরিবর্তন নেই। ওয়াটস কিছুই বুঝল না। মোনা ফিক করে হেসে উঠল। ওয়াটস গম্ভীর মুখে বলল, তোমরা হাসছ কেন? প্লিজ ইংলিশে বলো না। তোমরা কি আমায় গালি দিচ্ছ? ওদের কথা বলার মাঝে সমীর আছে। সমীর বিস্মিত হয়ে তাকিয়ে আছে। শ্রুতির চোখে মুখে উচ্ছ্বাস। শ্রুতি একটু দূরে সরতেই সমীর মোনার দিকে তাকিয়ে বলল, বুঝলে মোনা, এসব আমি আগে থেকেই বুঝেছি। তবুও বিস্মিত হওয়ার ভান করলাম, নয়তো শ্রুতি রেগে যেত। শ্রুতি আর সমীরের ভালোবাসা দেখে মোনা মুগ্ধ হয়। খুব সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পার্টি শেষ হতে অনেক রাত হয়ে গেল। মোনা নিশানের জন্য চিন্তাগ্রস্ত হয়ে রইল। শ্রুতি সমীরকে উদ্দেশ্য করে বলে, মোনাকে পৌঁছে দিতে হবে, চলো একটু। ওয়াটসের দিকে তাকিয়ে শ্রুতি আবার বলে, কি ওয়াটস, তোমায়ও পৌঁছে দিতে হবে নাকি? আমি তোমাদের মতো ভীতু বাঙালি না। আমি আমেরিকান। শ্রুতি হেসে বলে, ওয়াটস, আমি বাঙালি না। আমি ইন্ডিয়ান। মোনা বাঙালি। কিছুক্ষণ পর ওয়াটস চলে যায়। শ্রুতি আর সমীর মোনাকে এগিয়ে দিতে বের হয়। জ্যাকের বলা কথাগুলো মোনার মাথায় আবার নাড়া দিয়ে ওঠে। মোনা শান্তি পাচ্ছে না কিছুতেই। একটু হেঁটে তারপর ট্যাক্সি নিবে। শ্রুতি, সমীর পাশাপাশি হাঁটছে। মোনা ওদের একটু আগে। কিছুদূর হেঁটে যাওয়ার পর মোনা থমকে দাঁড়ায়। মোনার দৃষ্টি আটকে যায়। মোনা স্পষ্ট দেখতে পাচ্ছে প্রিয়মকে। রাস্তার মাঝে একটা মেয়েকে নির্বিঘ্নে চুমু খাচ্ছে। মোনা বজ্রাহত হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে মোনা মন্থর পায়ে ওদের কাছে যায়। মোনার সমস্ত অনুভূতিগুলো আবার যেন বিবর্ণ হয়ে যায়। কিছু ভাবতে পারছে না মোনা। শুধু বুঝতে পারছে জটিল এক সমীকরণের মাঝে আটকে পড়েছে। মোনা ওদের কাছে গিয়ে চোখ বুজে নিস্তেজ গলায় বলে, প্রিয়ম। মোনার হৃদয় চূর্ণ বিচূর্ণ হওয়া সুর এই ডাকে। ভিতর থেকে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে উত্তল বেগে। প্রিয়ম ফিরে তাকায়। মেয়েটা একটু দূরে গিয়ে দাঁড়ায়। প্রিয়ম নেশা জড়ানো গলায় বলে, নাইট ক্লাবে গিয়েছিলাম। মোনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অচেনা এক প্রিয়মের দিকে ভেজা চোখে তাকিয়ে থাকে। অচিরেই মোনার সমস্ত কষ্ট যেন ক্ষোভে পরিণত হল। মোনা গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মের গায়ে কষিয়ে চড় মারে। কয়টা চড় মেরেছে মোনার খেয়াল নেই। যতক্ষণ শক্তি ছিল গায়ে ততক্ষণ মেরেছে। প্রিয়ম কোনো শব্দ করল না। ঠায় দাঁড়িয়ে রইল। মোনা ছুটে চলে যায় ওই জায়গা থেকে। শ্রুতি আর সমীর কিছুই বুঝতে পারল না। অস্থির হয়ে জিজ্ঞেস করে, মোনা কি হয়েছে? প্রিয়ম, না ওটা। কান্নার বেগে মোনা কথা বলতে পারছে না। শুধু বলল, এখন আমায় কিছু জিজ্ঞেস করো না।
একটা ট্যাক্সি ডেকে দাও। মোনা মদনমত্তের মতো বাসায় ঢুকে। অশ্রুপূর্ণ মোনার চোখ দুটি। মোনা দিকভ্রষ্ট হয়ে গেছে যেন। বিধ্বস্ত রূপে বিছানায় শুয়ে পড়ে। মোনার সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতে ইচ্ছে হচ্ছে। বুকের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। মোনার এই যন্ত্রণা যতটা প্রিয়মের কর্মকাণ্ডে জন্য না, যতটুকু তার থেকে বেশি প্রিয়মকে ভালোবেসে সে প্রায়শ্চিত্তে। আত্মগ্লানিতে মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। প্রিয়মের কথা বিশ্বাস করেছে নির্বোধের মতো। প্রিয়মের অত পাগলামি মিছে হতে পারে মোনা সেটা অবচেতন মনেও ভাবেনি। প্রিয়ম একটুও পরিবর্তন হয়নি, প্রিয়ম আগের মতোই আছে। মোনা বেড সাইডে রাখা কাচের জগটা বিকট শব্দে ছুঁড়ে মারে। মোনার সাথে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটাই ঘটে। মোনা কাঁদতে পারছে না আর, শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেছে। এর ভিতর ফোন বেজে ওঠে। মোনা বালিশ থেকে মুখে তুলে কাপা কাপা ফোন নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। প্রিয়ম ফোন দিয়েছে। মোনা ফোনটা তীব্র রোষে ছুঁড়ে মারে। ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। মোনার খেয়াল নেই সেদিকে। মোনার ইচ্ছে করছে সব যন্ত্রণাকে অবকাশ দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে। মোনার বারবার মনে হচ্ছে ওর জীবনে কখনো সুখ ধরা দিবে না। সুখ ওর জন্য অমাবস্যার চাঁদের মতো। মোনা চাপা কণ্ঠে তীক্ষ্ণ আর্তনাদ করে উঠছে। কাল এসে প্রিয়ম আবার ক্ষমা চাইবে? অনুতপ্ত হবে? মোনা নিজের প্রতি উষ্মান্বিত হয়ে পড়ে। আর একটা নির্ঘুম যামিনী কাটে। প্রভাতে পূর্ব অম্বরে রক্তিম আভা নিয়ে অরুণোদয় হয়। মোনার মাথা ভার হয়ে আছে, চোখ দুটো ফুলে ছোট হয়ে গেছে। চোখের ভিতর তীব্র প্রদাহ হচ্ছে। প্রদাহের ফলে চোখ ভিজে যাচ্ছে। নিশান জানালা খুলতেই এক চিলতে আলো এসে মোনার চোখে পড়ে। মোনা নিভু নিভু চোখে তাকাতেই চোখ দুটো জ্বলে ওঠে। নিস্তেজ গলায় বলে, নিশান জানালা বন্ধ করো। নিশান জানালা বন্ধ করে। মোনা আরও কিছুক্ষণ শুয়ে থাকে। খানিকক্ষণ পর উঠে বসে ওয়াশরুমে গিয়ে চোখে পানি ছিটিয়ে আসে। মোনার ফর্সা মুখটা লালচে হয়ে আছে, নাকের ডগা জমাট বাঁধা রক্তের ন্যায় রক্তিম হয়ে আছে। টেবিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশানের জন্য আপেল কাটছে। মোনা অভিনিবেশহীনভাবে কাজ করছে। মস্তিষ্ক অন্য ভাবনায় নিমজ্জিত। আপেল কাটার বদলে ডান হাতের তর্জনী আঙুলটা অনেকখানি কেটে যায়। মোনার হাত থেকে ছুরিটা পড়ে যায়। ব্যথায় মোনা কুকড়ে ওঠে। হাত থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ফ্লোরে গড়িয়ে পড়ছে। মোনা আঙুলে ব্যান্ডেজ পেঁচিয়ে ছুরিটা ফ্লোর থেকে তুলে আবার আপেল কাটতে শুরু করে। পাশের রুমে পুরুষালী গলা শোনা যাচ্ছে। মোনা কাজ বন্ধ করে খান খাড়া করে ভালোভাবে শোনার চেষ্টা করছে শব্দটা কোত্থেকে আসছে। পাশের ফ্ল্যাট থেকে নাকি পাশের রুম থেকে? মোনার ভাবনা শেষ হতে না হতেই দেখে মোনা যে রুমে আছে ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ম। মোনার চোখ মুখ দিয়ে আগুনের ফুলকি ছড়াচ্ছে। রাগে ঠোঁট কাঁপছে ঈষৎ। মোনা চোখ বুজে উঁচু গলায় নিশানকে ডেকে ক্রমান্মত্ত গলায় বলে, তোকে দরজা খুলতে না করেনি? তুই কেন খুলেছিস দরজা? রাগে মোনার দম বন্ধ হয়ে আসছে। মোনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। প্রিয়ম কয়েক পা এগিয়ে আসে। মোনা বন্ধ চোখ মেলে তাকায়। চোখজোড়া যেন ফার্নেসের চুল্লি। প্রিয়ম অপরাধীর মতো নিচু গলায় বলে, মোনা আমার রাগ হয়েছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অন্তত তোমার বিষয়ে প্রচণ্ড জেলাস মোনা। মোনা রোষ ক্ষোভ দাবিয়ে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলে, আমার সামনে আসতে আপনার লজ্জা করে না? চোখে লজ্জার লেশমাত্র নেই আপনার? কোনো মুখ নিয়ে আমার সামনে আসছেন? মোনা একটু থামে।
দারুণ ক্রোধে চোখ ভিজে ওঠে। তর্জন করে উঠে বলে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সম্পর্ক রাখব না। আপনি কি আমায় জোর করবেন? আপনি একটা নিকৃষ্টতম মানুষ। কখনো ভালো হবেন না, কখনো পরিবর্তন হবে না। মোনার থাপ্পড়ের কষাঘাতে প্রিয়মের গালে সমান্তরাল কালশিরা তৈরি হয়েছে। 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। প্রিয়ম মোনার পাশে দাঁড়ায়। তুমি তখন জ্যাকের বাসায় যাও, আমারও তো তখন এমন হয় মোনা। আমি অনেকবার বলেছি আমি তোমায় নিয়ে ঈর্ষান্বিত। আগে কখনো এমন হয়নি। মোনা এ পর্যায়ে চেঁচিয়ে বলে, কথায় কথায় জ্যাককে টানেন কেন? আমি জ্যাকের বাসায় গিয়েছে 3 ঘন্টা ছাদে বসে কথা বলেছি। আমাদের মাঝে কম হলেও 5 হাত দূরত্ব ছিল। সবাইকে নিজের মতো চিপ ভাবেন। জ্যাক স্রেফ আমার বন্ধু। আর এখন আমি জ্যাকের বাসায় সারাদিন গিয়ে বসে থাকব, তাতে আপনার কি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার মতো কাউকে আমি কখনো প্রত্যাশা করিনি। প্রিয়ম চুপ থাকে। অনেকক্ষণ কেউই কোনো কথা বলেনি। মোনা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। প্রিয়ম চিন্তিত মুখে কি যেন ভাবল। প্রিয়মের সরল স্বীকারোক্তি, মোনা আমি সত্যি বলছি। বন্ধুদের জোড়াজুড়িতে আমি মাঝে মাঝেই যাই ক্লাবে। আগে প্রতিদিন যেতাম, এখন মাসে একবার যাই। আমি প্রমিস করছি আর কখনো এমন কিছু হবে না। তোমার উপর যত রাগ হোক কখনো আর যাব না। আমায় একটু শুধরানোর সুযোগ দেও, ভবিষ্যতে আর এমন হবে না। মোনা বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। কয়েক মুহূর্ত আগেও মোনার ধারণা ছিল জ্যাকের বিষয় নিয়ে রাগ করে প্রিয়ম এমন করেছে। প্রিয়ম মাঝে মাঝেই যায় ক্লাবে। মোনা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। মোনার বিস্ময়ের রেশ কাটতে সময় লাগে কিছুক্ষণ। বিমূঢ় হয়ে বলে, আপনি প্রায়শ যান? এতদিন মিথ্যা বলেছেন? নিজের মুখে এসব স্বীকার করছেন? মোনা চেয়ারে বসে পড়ে। প্রিয়মের দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম চেয়ারের হাতলের উপর হাত রেখে অনুশোচিত গলায় বলল, মোনা আমি প্রমিস করছি আর যাব না কখনো। ওসব ছাড়া আমি বাঁচতে পারবো, কিন্তু তোমায় ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আর একটা সুযোগ দেও, ভবিষ্যতে আর এমন হয়ে না। মোনা প্রমিস। মোনার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জিত হল। মোনা মূর্তির ন্যায় ঠায় বসে থাকে। মোনা কান্না ভেজা গলায় বলল, প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যান। আসলে আমাদের প্রেমটা ক্ষণিকের বিভ্রম ছিল। শুধু শুধু আমার মতো একটা মেয়ের পিছনে পড়ে আছেন কেন বলুন? এমন কোনো মেয়ের সাথে সম্পর্ক করুন যে আপনার জীবনধারা নিয়ে কিছু বলবে না। আপনি আপনার খেয়াল খুশি মতো চলতে পারবেন। আপনার শুধু জ্যাককে নিয়ে সমস্যা। আমার একজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে শুধু আপনার সমস্যা। মোনা একটু থামে। চেয়ার থেকে উঠে গিয়ে সোফায় বসে অশ্রুপূর্ণ চোখে প্রিয়মের দিকে তাকিয়ে বলে, আপনাকে ভালো না বাসার মতো কত শত কারণ ছিল সে আপনি জানেন। আমি সব উপেক্ষা করেছি। আমি আপনার উপর আস্থা, ভরসা রাখতে চেয়েছি। আপনায় বিশ্বাস করতে চেয়েছি। আপনি কি মূল্য দিলেন? আপনি সরি বলছেন, আপনি প্রমিস করছেন। আপনি সব রকম অপরাধ করে এসে সরি বলবেন, প্রমিস করবেন। আর আমি সব মেনে নিব। আমার একটু শান্তি দরকার। আমি তিক্ত হয়ে গেছি। এমন হতে থাকলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আপনি কখনো আমার সামনে আসবেন না, আর কখনো না। প্রিয়ম মোনার একটু তফাতেই দাঁড়ানো। মোনা অগ্নিবর্ণ চোখে তাকিয়ে রয়েছে প্রিয়মের দিকে। প্রিয়ম বলল, মোনা আমি ভুল করেছি। আর কখনো এমন হবে না। প্লিজ আর একবার সুযোগ দেও আমায়। আমি প্রমিস করছি।
রাগে মোনার শরীর কাঁপছে। মোনার ছোটবেলায় এত রাগ ছিল না। মায়ের মৃত্যু, বাবার খুন, বোবা ভাইকে নিয়ে নতুন এক সংগ্রাম মোনাকে রুক্ষ মেজাজি করে দিয়েছে। অল্পতেই মোনা রেগে যায়। রাগে মোনার বিবেক, বুদ্ধি, চিন্তাশক্তি সব যেন লোপ পেয়েছে। মোনা রাগে কাঁপতে কাঁপতে আপেল কাটার জন্য যে ছুরিটা মোনার হাতে ছিল সেটা প্রিয়মের দিকে ছুঁড়ে মারল। ছুরিটা গিয়ে প্রিয়মের বাম কাঁধে লাগল। ঘটনার আকস্মিকতায় প্রিয়ম শুধু উহ বলে ওঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর ব্যথায় কাতরাতে থাকে। প্রিয়মের গায়ের সাদা শার্টটা মুহূর্তেই রক্তিম হয়ে যায়। মোনা বলেছিলে সাদা শার্ট পরতে। আজ আর সেদিকে খেয়াল ছিল না মোনার। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে তাকাল। এমন আঘাতপ্রাপ্ত হয়েও কোনো রাগ, জিদ কিংবা ক্ষোভ প্রকাশ করল না। অসহায় গলায় বলল, মোনা ব্যথা হচ্ছে খুব। প্লিজ কিছু একটা করো। প্রিয়ম ব্যথায় কাতর হয়ে চোখ মুখ কুঁচকে রেখেছে। একটু আগে প্রচণ্ড ক্ষোভে মোনা যে কাজটা করেছে, 5 মিনিট না পেরুতেই সে কাজটার জন্য মোনার ভেতর কেমন পাপ বোধ জাগল। প্রিয়মের যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে মোনার সকল ক্ষোভ খানিকক্ষণের জন্য উবে গেল। নিশান পায়ের ব্যথা পাওয়ার পর স্যাভলন লিকুইড অ্যান্টাসেপ্টিক আর ওষুধ এনেছিল। মোনা ছুটে গিয়ে সেগুলো নিয়ে আসে। এমন একটা নির্বোধের মতো কাজ না করলে হয়তো প্রিয়মের দিকে ফিরেও তাকাত না। প্রিয়ম ক্ষতস্থান হাত দিয়ে চেপে রেখেছে। মোনা প্রিয়মের পাশে চেয়ার টেনে বসে ইতস্তত বোধ করে বলল, দেখি তো। প্রিয়ম চোখ খুলে তাকায়। স্বাভাবিক গলায় বলল, শার্ট খুলে দেও নয়তো কিভাবে দেখবে? এত রাগ তোমার? কবে যে আমার তুমি খুন করে ফেলবে মোনা? প্রিয়মের কথা শুনে মনে হচ্ছে খুব ছোটখাটো একটা ঝগড়া হয়েছে ওদের মাঝে। প্রিয়মের এমন নির্লিপ্ততায় মোনা বিচলিত হল। প্রিয়মের গায়ের শার্ট খুলতে গিয়ে অস্বস্তিতে পড়ে যায় মোনা। খানিকটা লজ্জাও পাচ্ছে। শার্ট খুলে দেখে প্রিয়মের ফর্সা শরীরে ছুরির আঘাতটা লাল টকটকে হয়ে ফুটে আছে। মোনা ক্ষত দেখে আতকে ওঠে। মারাত্মকভাবে কেটে গেছে। একটু আগে সবকিছু ভুলে যায়। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল, যাক অবশেষে পতি সেবায় নিয়োজিত হলে। মোনা প্রিয়মের এমন ভাবলেশহীন ভাব দেখে অবাক না হয়ে পারে না। মোনা চুপচাপ রক্ত মুছে দিচ্ছে তুলো দিয়ে। প্রিয়মের কথার প্রত্যুত্তর করছে না। এতখানি কেটে যাওয়ার পর একটা মানুষ কিভাবে এমন স্বাভাবিক থাকে? প্রিয়ম মাথা উঁচিয়ে মোনার দিকে তাকিয়ে অনুনয় করে বলে, মোনা প্রমিস করছি আর কখনো যাব না ক্লাবে। আর কোনো মেয়েকে চুমু খাবো না কখনো। তোমার যতক্ষণ রাগ না কমে ততক্ষণ ছুরি দিয়ে আঘাত করো আমায়। তবুও ছেড়ে যাওয়ার কথা বলো না মোনা। শুধু আর একবার সুযোগ দেও। মোনার অন্তর্দেশের ক্ষোভ এখনো যায়নি। জ্ঞানহীন মানুষের মতো ছুরি ছুঁড়ে মেরে কিছু মুহূর্তের জন্য ওসব ভুলে যায়। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চুমু খান নয়তো যা ইচ্ছে তাই করেন, প্লিজ ওসব আমায় বলতে আসবেন না। আমি নির্বোধের মতো একটা কাজ করেছি, সেজন্য আমি সরি। রাগ হয়েছিল আমার। রিয়েলি আই এম সরি। মোনা কতবার আঘাত করলে তোমার রাগ যাবে বলো তো? ততবারই আঘাত করো। তবুও আমায় ভুল শুধরানোর একটা সুযোগ দেও। মানুষ সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে একটা কাজ বারবার করলে সেটা ভুল না। কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভাঙা ভুল নয়, প্রতারণা। প্রিয়ম চুপ থাকল খানিকক্ষণ। আহত গলায় বলল, মোনা আমায় একটা সুযোগ দেও অন্তত। মোনা তুমি আমায় ভালোবাসো না? আমায় তুমি মিস করবে না? মোনা শক্ত গলায় বলল, বেসেছিলাম ভালো। না, মিস করব না। প্রিয়ম অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে মোনার দিকে।
মোনা প্রিয়মের আচরণ নিয়ে সেই শুরু থেকে সন্দিহান। প্রিয়মকে কখনো ঠিকঠাক বুঝতে পারেনি, এখনো পারছে না। মোনা ফ্যাকাশে মুখে বলল, ওষুধ খেয়ে নিন। প্রিয়ম কি ভেবে যেন হাসল। বলল, আমায় আঘাত করে 5 মিনিট যেতে না যেতেই তুমি অস্থির হয়ে পড়লে। সেই তুমি আমায় ভুলতে পারবে? তোমার রাগ, জিদ, ক্ষোভের আড়ালে যে ভালোবাসা আছে তাকে তুমি দাবাবে কেমন করে মোনা? আমায় আর একটা সুযোগ দাও। এবারের মতো আমায় ক্ষমা করো। মোনা এসব কথা কর্ণপাত না করে বিষণ্ণ গলায় বলল, ওষুধ খেয়ে নিন। কিভাবে ওষুধ খাব? হাত ব্যথায় নাড়াতে পারছি না। হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। প্রিয়মের ঠোঁটে হাসির চিহ্ন। প্রফুল্ল হয়ে পড়ে মোনা ওষুধ খাইয়ে দিয়ে বলে, বাসায় যান, ব্যথা কমে যাবে। আর কখনো আমার সামনে আসবেন না। আসব, 1000 বার আসব। সারা জীবন আসব। তোমায় নিয়ে সুখের একটা সংসার করব। আমাদের 2টা টুইন বেবি হবে। তোমার মতো রাগে টুইটম্বুর। একজনে ডান কাঁধে ছুরি মারবে, আরেকজনে বাম কাঁধে। আর তুমি গলায়। ব্যাস, এভাবেই আমার গল্পেই সমাপ্তি। মোনা চিৎকার করে উঠল। প্রিয়মের এমন নির্লিপ্ততা ভাব দেখে মোনা তীব্র হতাশ। কেউ যদি সব অপমান এভাবে কৌতুক করে উড়িয়ে দেয়, সিরিয়াস কথায়ও যদি কোনো পরিবর্তন না হয়, তখন কি করা যায়? মোনার ক্ষোভ ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে যেন প্রিয়মের আচরণে। প্রিয়ম আবার বলে, আমি ব্যথায় হাত নাড়াতে পারছি না, ড্রাইভ করব কিভাবে? বাসায় কিভাবে যাব? আজ আমার অফিস জরুরি একটা মিটিং ছিল, আমার চাকরিটাই যাবে। খুব স্বাভাবিক আর কৌতুকপূর্ণ গলায় কথা বলতে প্রিয়ম। মোনা তাকিয়ে আছে প্রিয়মের দিকে। কালকে রাতের কথা মনে হতেই এক রাশ ঘৃণায় মোনার চোখ বুজে আসে। মোনা ভারী গলায় বলল, আচ্ছা, আপনি তো আমায় ভালোবাসেন। তাহলে অন্য মেয়েদের ঠোঁটে কিভাবে চুমু খান? ক্লাবে গিয়ে কিভাবে মেয়েদের নিয়ে ফুর্তি করেন? মোনার কথায় শানিত অভিমান আর কষ্ট। মোনার চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। প্রিয়ম নিচু গলায় বলল, বন্ধুরা জোর করে নিয়ে গেছে। আমি নেশাগ্রস্ত ছিলাম। আমার হুঁশ ছিল না। মোনা, আমায় মাফ করে দেও। প্রিয়ম বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে। মোনা প্রিয়মকে থামিয়ে বলে, আপনি তো আমায় ভালোবাসেন। তাহলে শুধু এইটুকু বলেন, অন্য মেয়েদের প্রতি কিভাবে আপনার ফিলিংস কাজ করে? মোনা, আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি ভালোবাসা দিয়ে তিলে তিলে সব গড়ে তুলব মোনা, প্রমিস। ভুলে যাও কালকের রাতটা, আমায় সুযোগ দেও। মোনা নিরুত্তর। এতক্ষণ আটকে রাখা চোখের পানিটুকু অবাধ্যভাবে গড়িয়ে পড়ল। প্রিয়ম ডান হাত দিয়ে মোনার চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে আবেগ জড়ানো গলায় বলে, মোনা পাখি, সরি, আমি আর কখনো কষ্ট দিব না। ছুরি দিয়ে আরও আঘাত করো আমার। মোনার কান্নার বেগ আরও বেড়ে গেছে। মনের ভিতর থাকা ক্রোধটুকু যেন অভিমানে পরিণত হয়ে চোখে পানি হয়ে ঝরছে। কান্নায় ধরে আসা গলায় বলল, আপনি চলে যান আমার বাসা থেকে। রাগ হয় আপনায় দেখলে। কিভাবে যাব? তুমি আমার হাত কেটে দিয়েছ। ড্রাইভ করব কিভাবে? মোনা প্রিয়মের কথা মানতে নারাজ। চোখে আষাঢ়ের ধারা প্রবাহিত হচ্ছে। প্রিয়ম চেয়ার টেনে মোনা পাশে একটু ঘনিষ্ঠ হয়ে বসে মোনার হাতের দিকে তাকিয়ে বলে, হাত কেটেছে কিভাবে তোমার? মোনা উত্তর দেয় না। প্রিয়ম আবার বলে, দেখো, আমি সাদা শার্ট পরে এসেছি আজ। তুমি শার্টটা কেটে দিল। প্রিয়মের কোনো কথাই মোনার কর্ণপাত হচ্ছে না। এর ভিতর প্রিয়মের অফিস থেকে ফোন আসে।
মোনার সামনে বসেই কথা বলে। কথা বলা শেষে প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলে, মোনা, আমার যেতে হবে। আর কখনো আমার কারণে তোমার কাঁদতে হবে না। আমি সব সময় তোমার হাসির কারণ হব। আমার যেতেই হবে। এই কাটা হাত নিয়ে কিভাবে যাব? খুব জরুরি। আমি অফিস শেষে আসব। প্রিয়ম চলে গেল। মোনা ঠায় বসেই থাকল। বারবার রাতের ওই দৃশ্য চোখের উপর ভাসছে। মোনা কিছুতেই মানতে পারছে না। অনেকক্ষণ পর মোনা উঠে গিয়ে দরজা লাগিয়ে আসে। রুমে এসে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মুখটা শীর্ণ হয়ে আছে। চোখগুলো ফুলে রয়েছে। তীব্র দোটানায় ভুগছে। জটিল এক ধাঁধায় পড়ে গেছে মোনা। প্রিয়মকে আবার সুযোগ দিবে? 4 দিন কেটে যায়। মোনা ফোন ভেঙে ফেলেছে সেদিন রাতে। প্রিয়ম ফোনে পায় না মোনাকে। অসংখ্য বার মোনার বাসায় এসেছে, ভিতর থেকে বাসা লক করা। কতবার কলিং বেল বাজিয়েছে কোনো হিসেব নেই। মোনা দরজা খুলেনি। বারবার হতাশ হয়ে ফিরে গেছে প্রিয়ম। মোনা না যায় ভার্সিটিতে, না যায় অফিসে। মোনা সেদিন রাতের ঘটনা কিছুতেই ভুলতে পারছে না। বারবার মাথা নাড়া দিয়ে উঠছে। মোনা স্বেচ্ছায় বন্দী হয়ে আছে। সবকিছু বিষাদময় লাগে মোনার। বুকের ভিতর এক রাশ হাহাকার। প্রিয়মকে ভুলতে চাইলে কষ্ট দ্বিগুণ হয় যেন। না পারছে ভুলতে, না পারছে ভালোবাসতে। 5 দিন পর মোনা ভার্সিটিতে যায়। 5 দিন পর মোনাকে দেখে শ্রুতি অবাক হয়ে যায়। মোনা, তুমি এমন কেন বলো তো? এই তোমার বাসার ঠিকানা দেও। কয়দিন পর পর হারিয়ে যাও কেন? ওই দিন রাতে কি হয়েছিল মোনা? মোনা শ্রুতির দিকে তাকিয়ে সহজ গলায় বলে, প্রিয়মকে চর মেরেছি। প্রিয়মের সাথে তোমার রিলেশন? তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ? মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলে, তুমি আর ওয়াটস আমার প্রতি কত আন্তরিক, অথচ আমি তোমাদের সাথে ঠিকভাবে মিশতে পারছি না। কোনো কিছু শেয়ার করি না। আমার বাবা মায়ের প্রেম করে বিয়ে হয়েছিল। বাবার ফ্যামিলিও মেনে নেয়নি, মায়ের ফ্যামিলিও মেনে নেয়নি। আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। তাই ছোটবেলা থেকে কারো সাথে মেশার স্বভাব রপ্ত করতে পারেনি। বাবা মায়ের প্রেম করে বিয়ে হলেও বাবা ধীরে ধীরে বদলে যায়। বাবার বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করে বড় হয়েছি। ছোট ভাই আছে কিন্তু কথা বলতে পারে না। ছোটবেলা থেকেই বিষণ্ণতার মাঝে বেড়ে উঠেছি। সে নিয়ে তেমন দুঃখ ছিল না। কিন্তু একদিন রাতে আমার বাবা আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেলে। কিছুই করার ছিল না। আমি অনুভূতি শূন্য হয়ে পড়ি। সেই থেকে ছোট ভাইকে আগলে রেখে নতুন যুদ্ধ শুরু হয়। আমেরিকায় আসার আগের দিন বাবাও খুন হয়। আমেরিকা এসে খালার বাসায় উঠি। উঠতে বসতে খালুর অপমান। আরও কিছু বিশ্রী ঘটনা। আমি অনুভূতি শূন্য হয়ে যাই। শ্রুতি, এত আঘাত পেয়েছি জীবনে যে আমি সবকিছুতে উদাসীন হয়ে গেছি। না কারো সাথে ভালো ব্যবহার করতে পারি, না কারো প্রতি আন্তরিকতা দেখাতে পারি। আমি কিছুই পারি না। তোমরা আমায় এত আপন ভাবো, তার মূল্যও আমি দিতে পারি না। এসব বলতে বলতে মোনার চোখ নিজের অজান্তেই ভিজে ওঠে। মোনা নিজেকে সংযত করে। কোনো রকম জোরতা ছাড়া মোনা সাবলীলভাবে বলেছে। একটা কষ্ট মোনার বুকের ভিতর পাথরের মতো চাপা পড়ে আছে। কষ্ট কমাতে শ্রুতিকে সব বলল। শ্রুতি হতবাক হয়ে তাকিয়ে থাকে। আহত গলায় বলল, আমি বুঝতে পারিনি তোমার এত খারাপ একটা গল্প আছে। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, ওই দিন রাতে আমি প্রিয়মকে চর মেরেছি। প্রিয়মের সাথে আমার সম্পর্ক বেশ কয়েক মাস ধরে।
ও বলেছে ও আমার জন্য নিজেকে বদলাবে, কিন্তু কথা রাখেনি। আমার এত সব খারাপ সময়ে, আমার জীবনের এত কষ্টের মাঝে জ্যাক যেন ফেরেশতার মতো আসে আমার জীবনে। আমেরিকায় আসার মেবি 3 দিন পর জ্যাকের সাথে আমার পরিচয়। এখন পর্যন্ত আমার সব প্রবলেমে জ্যাক পাশে দাঁড়িয়েছে। জ্যাক আমার স্রেফ বন্ধু। এটা নিয়েও প্রিয়মের সমস্যা। এখন বলো, আমার জীবনের দুঃসময়ে পাশে পাওয়া এই মানুষটাকে অবজ্ঞা কিভাবে করি? জ্যাক প্রেমের প্রস্তাব দিয়েছে। প্রিয়মের ব্যাপারে সমস্ত কথা শ্রুতিকে বলল মোনা। শ্রুতি কিছুক্ষণের জন্য থ হয়ে রইল। বিস্ময়ের রেশ কাটাতে বেশ সময় লেগেছে শ্রুতির। অনেকক্ষণ দুইজন চুপ থাকল। কিছু মুহূর্ত পর শ্রুতি বলল, জ্যাক নিঃসন্দেহে খুব ভালো একজন মানুষ। আর জ্যাক তোমায় ভালোবাসার ব্যাপারে দ্বিতীয়বার বলবে না। খুব ভালো এটা। জ্যাকের ব্যক্তিত্ব অসাধারণ। আর তুমিও তো জ্যাককে স্রেফ বন্ধু ভাবো। জ্যাকের সাথে বন্ধুত্বটা ভেঙ্গো না। আর প্রিয়ম আর তোমার মাঝে প্রেম হয়েছে ঠিকই, কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। তুমি প্রিয়মের ব্যাপারে সন্দিহান, দ্বিধাগ্রস্ত। প্রিয়ম তো আমেরিকায় বড় হওয়া ছেলে। নাইট ক্লাবে যায়, এর মানে এই না যে তোমায় ভালোবাসে না। এটা প্রিয়মের কাছে স্বাভাবিক একটা ব্যাপার। আর প্রিয়ম জ্যাকের ব্যাপার জেলাস, কারণ প্রিয়ম তোমায় মন থেকে ভালোবাসে। শুধু তোমার ব্যাপারে জেলাসের মানে সে তোমায় মন থেকে চায়। আর দেখো, সব মানুষ তো সমান হয় না। একজন মানুষ এক রকম। সমীর আমার আর ওয়াটসের ফ্রেন্ডশিপকে রিসপেক্ট করে, এই জিনিসটা প্রিয়মের মাঝে খোঁজা বোকামি। প্রতিটা মানুষের ভিতর ভিন্ন ভিন্ন সত্তা রয়েছে, আলাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে। তুমি যখন প্রিয়মকে ভালোই বেসে ফেলেছ, তখন ওর মতো চলার চেষ্টা করো। জ্যাকের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। কোনোভাবে একটু মানিয়ে নেও। প্রিয়মকে একটু বেশি অগ্রাধিকার দেও। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মুছে ফেলো। আর প্রিয়ম, ওই দিন রাতের ঘটনাটা খারাপ হয়েছে। যেহেতু তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারছো না, আর প্রিয়মও এত করে সুযোগ চাচ্ছে, একটা সুযোগ দেও। পরবর্তীতে এমন কিছু হলে তখন না হয় অন্য চিন্তা করো। ওসব প্রিয়মের অভ্যাস। ভালোবাসা আর অভ্যাস দুটোই ভিন্ন জিনিস। সুযোগ দিয়ে দেখো। সে নিজেই নিজের দোষ স্বীকার করছে, তখন সুযোগ দেওয়া উচিত। শ্রুতি কথাগুলো শেষ করে তাকালো মোনার দিকে। মোনার চোখে পানি ছাপিয়ে উঠেছে। একটু পরই গড়িয়ে পড়বে। শ্রুতির দিকে তাকিয়ে ম্লান হাসল। মোনা ভার্সিটি শেষে অফিসে যায়। কোনো কিছুতেই মন বসছে না। ফোন ভেঙে ফেলেছে। প্রিয়মের সাথে যোগাযোগ করবে কিভাবে? প্রিয়মকে সুযোগ দিবে। যাকে ছাড়া ভালো থাকা কষ্টকর, তাকে সুযোগ দেওয়া উচিত। মোনা ছটফট করতে থাকে। কিভাবে যোগাযোগ করবে প্রিয়মের সাথে, এই চিন্তায় অস্থির হয়ে ওঠে। মোনার বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরে দেখে লিলি বেগম এসেছে। মোনাকে দেখেই কর্কশ গলায় বলল, ফোন ভেঙেছিস কেন? এত জিদ কেন? মোনা এসব কথার জবাব না দিয়ে বলল, কখন এসেছ? প্রিয়ম ভাই কোথায়? খালা? প্রিয়ম অফিসে। শোন, তোর জন্য মোবাইল এনেছি। আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। এখনই চলে যাব। মোবাইলের কথা শুনে মোনা আনন্দোচ্ছল হয়ে পড়ে। অন্য সময় হলে হয়তো নিতে চাইতো না। এখন মোবাইলে খুব দরকার, আর মোবাইল কেনার টাকাও নেই। লিলি বেগম তাড়াহুড়ো গলায় আবার বলে, আমার এখনই যেতে হবে। পরশু তোর বড় খালা, খালু আর বিভা আসবে, তাই একটু কেনাকাটা করেছি প্রিয়মের বিয়ের ব্যাপারে। তোর খালু চায় তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার কথা না শুনলেও প্রিয়ম তোর খালুর কথার অবাধ্য হতে পারে না।
মোনার বুকের ভিতর একটু আগের যে উদ্দীপনার সর্জন হয়েছিল ক্ষণকালেই তা ভয়ঙ্কর যন্ত্রণায় পরিণত হয়। মোনার হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের ন্যায় দ্রুত থেকে দ্রুততর হয়ে লাফাচ্ছে। মোনার চোখে মুখে ফুটে ওঠা অভিব্যক্তিতে প্রকটভাবে বোঝা যাচ্ছে লিলি বেগমের কথায় তীব্র কষ্ট পেয়েছে। মোনা কষ্ট আড়াল করতে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। নিশানের আঁকা যে ছবিগুলো দেয়ালে টাঙানো অকারণেই সেগুলো দিয়ে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে। গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে জিজ্ঞেস করল, প্রিয়ম ভাই রাজি এই বিয়েতে? তার কোনো পছন্দ নেই? প্রিয়মের বিষয় তোর খালু দেখবে। আর বিভাকে ছোটবেলা থেকেই আমার খুব পছন্দ। প্রচণ্ড এক কষ্ট মোনার বুকের ভিতর সমুদ্রের মহাতরঙ্গময় ঢেউয়ের মতো গর্জে উঠছে। লিলি বেগম নিশ্চিত্তে পুনরায় মোনাকে সতর্ক করে বলে, এই মোনা খবরদার, ভুলেও এই কথা প্রিয়মকে বলবি না। প্রিয়মের জন্য সারপ্রাইজ এটা। বেদনায় মোনার গলা ছলছল করে ওঠে। এই কষ্ট চাপিয়ে রাখা অত্যাধিক কঠিন কাজ। কথা বললেই যেন সব কষ্ট গলার স্বরে আত্মপ্রকাশ করবে। মোনা নিচু গলায় আস্তে করে বলে, আমি কিভাবে বলবো এসব তোমার ছেলের কাছে? তোমার ছেলের সাথে কি আমার দেখা হয় নাকি কথা হয়? মোনার কথা প্রত্যুত্তরে লিলি বেগম যা বলেছে তা মোনার কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে পৌঁছায়নি। উদাস হয়ে দাঁড়িয়ে আছে মোনা। লিলি বেগম আরও অনেক কিছু বলল, সেদিকে মোনার খেয়াল নেই। মোনা আমি উঠি, বিভা ওরা আসলে তোকে যেতেই হবে আমাদের বাসায়। সেই আসলি আর গেলি না। আমাদের বাসায় যেতে তোর কি এমন মহা সমস্যা? লিলি বেগম বেশ তাড়াহুড়ো করে চলে গেল। মোনা ফোনটা খাটের উপর ছুঁড়ে রেখে দিল। মোনার বুক চিরে বারবার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে লাগল। জীবনের এই অধ্যায় মোনা প্রগাঢ়ভাবে উপলব্ধি করল ভালো থাকা কিংবা সুখপ্রশান্তি ওর জন্য নয়। আজন্ম কোনো পাপ ছিল হয়তো, যার জন্য প্রতিনিয়ত যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। মোনার অবচেতন মন সৃষ্টিকর্তার উপর ক্ষুব্ধ হয়। কয়েক মুহূর্ত পর আবার তওবা করে। সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার পরিকল্পনাই মঙ্গল অন্তর্নিহিত। মোনা নিঃশব্দে ঢুকরে উঠে। অভিশপ্তময় এই জীবন নিয়ে তিক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় নিশানের দিকে। নিশান ঘুমিয়ে গেছে। নিশানই একমাত্র পিছুটান নয়তো কষ্ট, দুঃখ, যন্ত্রণা কিংবা বিষণ্ণতার ধরাছোঁয়ার বাইরে চলে যেত। কেউ খুব শব্দ করে হেঁটে সিঁড়ি বেয়ে উঠছে। হাঁটার শব্দে মনে হচ্ছে মানুষটা প্রচুর ক্ষুব্ধ মনে হাঁটছে। মোনার রুমের দিকে এগিয়ে আসতে লাগল ক্রমশ। হঠাৎ যেন মোনার সম্বিত ফিরে। প্রিয়ম এসেছে? মোনা দ্রুত বেগে দিয়ে দরজা লক করতে উদ্যত হতেই প্রিয়ম দরজা লক করার আগে ঢুকে পড়ে বাসায়। প্রিয়ম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোনার দিকে অনিমেষনেত্রে তাকিয়ে থাকে। রাশি রাশি অভিমান সে চাহনিতে। কতদিন বাদে প্রিয়মের মুখোমুখি হয়েছে। মোনা তাকায় না প্রিয়মের দিকে, চোখ মেঝেতে নিবন্ধিত। কিছুক্ষণ শব্দহীনভাবে কাটল। শব্দহীন পরিবেশটা বিলীন করে দিয়ে প্রিয়ম গভীর আবেগময় গলায় বলে, মোনা পাখি এখনো অভিমান? 110 ঘন্টা 12 মিনিট 40 সেকেন্ড পর দেখা। প্রিয়ম প্রগাঢ় অনুরাগে দুই হাতে মোনার গাল আলতো করে চেপে করে। চিবুক ধরে মুখ উঁচু করে মোনার। মোনা চোখ দুটি যেন নিভু নিভু দীপক। কেন এসেছেন আপনি? এ যেন কপট রাগ, তীব্র অভিমান। গলার স্বরে তেমন জোর নেই। তুমি চেয়েছ আমি আসি। আমি প্রতিদিন এসেছি, নিয়ম করে এসেছি। তুমি চেয়েছ আজ আমার সাথে কথা বলতে। মোনা মনে মনে চমকে যায়। কিভাবে বুঝল প্রিয়ম? নিস্তেজ গলায় বলে,
আমি কখনো চাইনি আপনি আসেন। মিথ্যা বলো না মোনা। আমায় ছাড়া তো ভালো নেই তুমি। ভালো থাকতে পারছো না। তবুও কেন মিছে মিছে অভিমান? দেও না আরেকবার সুযোগ। জগৎবাসীর শ্রেষ্ঠ প্রেমিক হব। মোনার অন্তরতম অচলে থাকা অভিমানগুলো ঘন জলমুখ হয়ে জমাট বেঁধেছে। একটু বাদেই তার নেত্র কোটর বেয়ে বৃষ্টির ন্যায় ঝরে পড়ছে। মোনার এতদিনের ধারণা বদলে গেল। মোনার মনে হতো ভালোবাসার মানুষটাকে ভোলা সহজ এক কাজ। কিন্তু না, যে একবার হৃদয় থেকে প্রেমে পড়ে সেই প্রেম থেকে বেরিয়ে আসা কঠিনতর কাজ। প্রিয়ম মোনার অশ্রুসিক্ত চোখ দুটো গভীর যত্নে মুছিয়ে দেয়। সুললিত কণ্ঠে মোনাকে শাসিয়ে বলে, আর এক ফোঁটা পানি চোখ থেকে পড়লে খুব খারাপ হবে মোনা। এরপর যদি কখনো কাঁদো সে কান্না সুখের হবে, কষ্টের নয়। তোমায় ছাড়া থাকা আমার সম্ভব না। প্রমিস মোনা পাখি, আর কাঁদতে দিব নাট কখনো। কান্নার ধকলে মোনার গলা ধরে আসছে, কথা বলতে পারছে না। লিলি বেগমের বলা কথাগুলো বুকের ভিতর ধারালো ছুরির মতো আঘাত করেছে যেন। প্রিয়ম মোনাকে আলতোভাবে জড়িয়ে রাখে। প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার কোনো চেষ্টা করল না মোনা, জর্জর হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে পুনরায় বলে, গাল দুটো তো পলি মাটি, এত কাঁদলে গলে যাবে। নাকটা তো ভয়াবহ ভূমিকম্পের মতো কাঁপছে, রিক্টার স্কেলের এর মাত্রা 95 হবে। যাও ওইদিনের ছুরিটা নিয়ে আসো। গলাটা কেটে ফেলো আমার। প্রিয়মের ছোঁয়ার উষ্ণতায় মোনার সমস্ত রাগ, অভিমান মোমের মতো গলতে শুরু করে। হাত দুইটা প্রিয়মের কাঁধের উপরে রাখে। রুক্ষ, বিষণ্ণ মোনা হঠাৎ আহ্লাদিত হয়ে ওঠে। আল্লাপূর্ণ গলায় বলে, খুন করে ফেলবো আপনায়, আর কখনো আমায় কষ্ট দিল। প্রিয়মের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। প্রিয়মের মুখে হাসি, প্রশান্তির হাসি। প্রশস্ত ঠোঁটে গাঢ় হাসি ফুটিয়ে বলে, হাতে শক্তি নেই? কি কিল ঘুষি দিচ্ছ, গায়ে লাগে না? আর কষ্ট দিল শুলে চড়িও। মোনাকে শক্ত করে জড়িয়ে ধরে। 6 ফিট উচ্চতার প্রিয়মের বুক অবধি পড়ে থাকে মোনার মাথা। মোনা প্রিয়মের শার্ট খামচে রাখে। আহা মোনা, কি করতেছ? তোমার নাকের পানি, চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে। মোনা কাদো কাদো মুখেও হেসে ফেলল। কয়েক মুহূর্ত পরই লিলি বেগমের বলা কথাগুলো মনে পড়ল। প্রিয়মকে এখন বলতে ইচ্ছে না, বলার মানসিকতা নেই। নিঃশব্দে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওভাবে। কেউই কোনো কথা বলেনি। মোনা, হুম। ক্ষুধা লেগেছে, খাওয়া যাবে? মোনা মুখ তুলে তাকায়। প্রিয়মের চোখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। স্থির, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই কয়দিন যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে যন্ত্রণাগুলো লাঘব হচ্ছে ধীরে ধীরে। প্রিয়ম বলে, কি তাকিয়ে আছো কেন? মোনা ঈষৎ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আবার প্রিয়মের বুকে মাথা রাখে। খানিকক্ষণ পর বলল, চলুন খাবেন। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। মোনা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি হলো, খাবেন না? আচ্ছা, আপনার ব্যথা ভালো হয়েছে? প্রিয়ম উত্তর না দিয়ে মোনার 2 কাঁধে হাত রেখে গভীর মনোযোগী দৃষ্টিতে তাকায় মোনার দিকে। সেদিন যদি ছুরিটা আমায় গলায় বিঁধত? ফল কাটার ছুরি, তেমন ধারালো না। গলায় পড়লেও খুন হতেন না। প্রিয়ম হেসে ওঠে। মোনার কপালে কপাল ঠেকায়। মোনা চোখ বুজে ফেলে। মোনার শিরায় উপশিরায় শিহরণ জাগে। প্রিয়মকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লজ্জা মিশ্রিত গলায় কপট বিরক্ত দেখিয়ে বলে, ধ্যাত। মোনা টেবিলে খাবার সাজায়। প্রিয়ম চেয়ারে বসে আছে। প্রিয়মের দৃষ্টি মোনার দিকে।
কাজ শেষ করে এসে প্রিয়মের পাশে চেয়ার টেনে বসে প্রিয়মের সামনে প্লেট দেয়। প্রিয়ম কপাল কুঁচকে মোনার দিকে তাকিয়ে বলে, আমার সামনে প্লেট দিল কেন? প্রিয়মের কথায় মোনা অবাক হওয়া গলায় বলে, কেন? আপনিই তো বললেন খাবেন। হ্যাঁ বলেছি খাবো, কিন্তু নিজের হাতে খাবো তা তো বলিনি। মোনা চুপ। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে পুনরায় বলে, তোমার হাতে খাবো। মোনার মুখে রক্তিম আভা ফুটে ওঠে। লাজুক লতার মতো মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর খাবার মেখে প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মের মুখে তুলে দিতে নিদারুণ এক অস্বস্তিতে পড়ে। এত লজ্জা পাওয়ার কি আছে মোনা পাখি? আমায় জান পাখি এসব ডাকবেন না, লজ্জা লাগে আমার। প্রিয়ম হেসে উঠে মোনার অভিব্যক্তি দেখে। মোনা অস্বস্তি কাটিয়ে প্রিয়মের মুখে খাবার তুলে দিতে লাগল। মোনার এই মুহূর্তে মনে হচ্ছে প্রিয়মের সাথে সম্পর্কটা এমন সুন্দর থাকলে ও ভালো থাকবে, কষ্ট দুঃখের নাগালের বাইরে থাকবে। প্রিয়ম খেতে খেতে বলল, এই 5 দিন আমায় মিস করনি? মোনা সহজ গলায় বলল, করেছি। কথা বলতে বলতে প্রিয়মের খাওয়া শেষ হল। রাত তখন অনেক হয়ে গেছে। প্রিয়ম ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, রাতে থাকবো নাকি যাব মোনা? মোনা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, থাকবেন মানে? এখনই বাসায় যান। প্রিয়ম আবার হেসে ওঠে। মোনা তাকায় প্রিয়মের দিকে। হঠাৎ করেই কেন জানি প্রিয়মের হাসি খুব বেশি সুন্দর মনে হল। মোনার কথার প্রত্যুত্তরে প্রিয়ম বলে, আমাদের বিয়েটা হয়ে গেলে ভালো হতো না? এত রাতে কষ্ট করে বাসায় যেতে হতো না। বিয়ের কথা শুনে অন্য আরেক রকম অনুভূতি হল মোনার। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলে, এত চিন্তা করতে হবে না, যাচ্ছি আমি। আমি কখন চিন্তা করলাম? আইস আর দ্য মিরর অফ দ্য মাইন্ড। মোনা প্রিয়মের সাথে দরজার কাছে আসল। দরজার সামনে এসে প্রিয়ম হাঁটার গতি থামিয়ে দাঁড়িয়ে গেল। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। প্রিয়ম বলে, আমায় তুমি বলো নয়তো আমি যাব না। মোনা নাকমুখ কুঁচকে বলে, আমি তুমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আপনি যান, আমি পারবো না। প্রিয়ম নিজের জিদ রক্ষার্থে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অনেক সময় পেরিয়ে যায়। মোনা অধৈর্য হয়ে বলে, এই যে বলছি তুমি, এখন যান। মোনার কথা শুনে প্রিয়ম শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, কোনো ধরনের তুমি বলা এটা হয়নি। আমি যাচ্ছি না। তাহলে কিভাবে বলবো তুমি? বলো প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। মোনা হা হয়ে যায় প্রিয়মের কথা শুনে। চোখে মুখে চাপা আতঙ্ক, যেন এটা বলা পৃথিবীর কষ্টসাধ্য কাজে ভিতর একটি। মোনা গম্ভীর মুখে বলে, আমি বলতে পারবো না। এসব বলা আমায় দিয়ে হবে না। তাহলে আমিও যাচ্ছি না। প্রিয়ম অনেকক্ষণ ধরে মোনার দিকে তাকিয়ে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মোনা কপট রাগ দেখিয়ে আবার বলল, জান তো, আমি পারবো না। আমিও যাব না। মোনা কিছুক্ষণ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। কিভাবে এটা বলবে তাই নিয়ে চিন্তিত। কয়েক মুহূর্ত মুখস্থ পড়ার মতো করে বলল, প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। এইটুকু বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকানোর আগের মুহূর্তে ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেছে। মোনা ও দরজার কাছে দাঁড়িয়ে হাসল চোখ বুজে। অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। লিলি বেগমের কথাগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। মোনা তীব্র শঙ্কায় আতঙ্কিত হয়ে গেল। লিলি বেগম বিভাকে পছন্দ করে ছেলের বউ হিসেবে। লিলি বেগমের আশা ভঙ্গ করবে? মোনা নিরুপায়
অনিচ্ছাকৃতভাবে আটকে গেছে এই মায়, কিছুতেই বের হয়ে আসতে পারছে না। হাবিব সাহেবের কথা মনে পড়তে মোনা আরও দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা আপন নিয়মে হয়ে গেছে। মোনার কি দোষ এখানে? এসব নিয়ে ভাবনায় বিমগ্ন থাকতে থাকতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় মোনা। একটু বেশি রাত করে ঘুমানোর ফলে সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। মোনা দ্রুত রেডি হয়ে নিশানকে নিয়ে বের হয়। ভার্সিটির কাছে যেতেই প্রিয়ম মেসেজ করে, তুমি ভার্সিটিতে চলে গেছ? আমি তোমার বাসার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। মোনা উত্তর দেয়, আমি তো ভাবছি আপনি অফিসে চলে গেছেন। আমার দেরি হয়ে গিয়েছিল। আমারও আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তুমি ভার্সিটিতে চলে গেছ? ভার্সিটির সামনে দাঁড়াও না প্লিজ মোনা, আমি তোমায় দেখে অফিসে যাব। মেসেজটা দেখে মোনার ঠোঁটের কোণে আপনা আপনি একটা হাসির রেখা ফুটে ওঠে। আচ্ছা, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়েছি, আপনি আসুন। মোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির চোখে তাকাচ্ছে। প্রিয়মের আসতে 10 মিনিট লাগল। গাড়ি থামিয়ে মোনার দিকে তাকিয়ে হাসল। মোনাও একটু হাসল। খেয়েছ তো সকালে তুমি? মোনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম তড়িঘড়ি করে বলে, আমার যেতে হবে মোনা পাখি, দেরি হয়ে যাচ্ছে। আপনি খেয়েছেন সকালে? ভার্সিটি ছুটির পর একটু আসতে পারবেন, কথা ছিল। প্রিয়ম মোনার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। ভ্রু কুঁচকে বলে, কি কথা? আমি তো ঠিকঠাক আছি, কোনো ভুল করিনি। ভয় পাচ্ছি কিন্তু। মোনা হেসে বলল, আমি কি বলেছি আপনি ভুল করেছেন? তুমি যখন বলেছ যেভাবে হয় আসব, প্রয়োজন বোধে চাকরি ছেড়ে দিব তবুও আসব। আচ্ছা যান, দেরি হয়ে যাচ্ছে আপনার। আমি অলরেডি লেট। প্রিয়ম চলে গেল। মোনা ক্যাম্পাসে ঢুকে। শ্রুতি আর ওয়াটস এগিয়ে আসে মোনার দিকে। শ্রুতি ওয়াটসের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ভার্সিটির সামনে এতক্ষণ প্রেম চলেছে, আমরা কিছু দেখিনি তাই না ওয়াটস? মোনাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াটস বলে, মোনা এগুলো কি? আমাদের ট্রিট দিবে না? লুকিয়ে লুকিয়ে প্রেম করো কেন? তোমরা বাঙালিরা এত অদ্ভুত কেন? শ্রুতি ওয়াটসের দিকে তাকিয়ে বাংলায় বলে, চুপ কুত্তার বাচ্চা, এত কথা বলিস কেন? ওয়াটস শ্রুতির কথা বুঝল না। মোনা শ্রুতির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই শ্রুতি কি সব বলছো এগুলো? বেচারা বাংলা বুঝে না বলে এভাবে গালি দিবে? শ্রুতি উচ্চস্বরে হেসে ওঠে। মোনার হাত ধরে বলল, এখন বলো তোমার কি অবস্থা, সব ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিক হয়েছে। ধন্যবাদ তোমায়। শুধু ধন্যবাদ? না, না ট্রিটও দিব। সমীরকে ও দাওয়াত করব। শ্রুতির সাথে অনেকক্ষণ কথা বলে ক্লাসের ফাঁকে ফাঁকে। আজকাল শ্রুতিকে অদ্ভুত এক কারণে ভালো লাগে মোনার। শ্রুতি আর মোনা অধিকাংশ সময়ই বাংলায় কথা বলে। এতে করে ওয়াটস খুব বিরক্ত। মাঝে মাঝে তীব্র বিরক্ততে ওদের সাথে কথা বন্ধ করে দেয়। ভার্সিটি শেষ হওয়ার পর মোনা গেটের কাছে এসে এদিক ওদিক তাকায়। প্রিয়মের দেখা নেই। মোনা কয়েকবার ফোন করে ফোন রিসিভ করছে না। 1 ঘন্টার মতো অপেক্ষা করেছে, শেষে ব্যর্থ হল। মোনা অফিসে যাওয়ার কিছুক্ষণ পর মেসেজ আসে, মোনা সরি, অফিসে খুব জরুরি কাজে আটকে গেছি। অনেক রাত হবে বাসায় ফিরতে। লিলি বেগমের বলা কথাগুলো বলতে প্রিয়মকে ডেকেছে। আর আজকেই কাজ পড়তে হল। মোনার প্রচণ্ড মেজাজ খারাপ হল। মোনা অফিস শেষে বাসায় ফিরে। অনেক রাত হয়ে যায়।
প্রিয়ম শুধু একটা মেসেজ করে, রাগ করো না, খুব ব্যস্ত আমি। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তীব্র অভিমান নিয়ে শুয়ে পড়ে। আগামীকাল আসবে বিভা, এসে তো প্রিয়মদের বাসায় থাকবে। মোনা নাক মুখ কুঁচকে রেখেছে। প্রিয়ম আর বিভা এক বাসায় থাকবে? মোনা মানতে পারছে না। মোনা অনেক রাত পর্যন্ত ওয়েট করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে প্রিয়ম রাত ৩টার সময় মেসেজ করেছে। মোনা নিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রিয়মের জন্য অপেক্ষা করছে। প্রিয়ম আজ অনেক দেরি করে আসে। মোনা প্রিয়মকে দেখেই গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, বিভা এসেছে না? মোনার কথায় অভিমান স্পষ্ট। প্রিয়ম অবাক হয়ে বলল, এসেছে নিপা খালা, খালু, বিভা। তুমি জানলে কিভাবে? আমি তো জানি না, খালা বলেছে। আরও অনেক কিছু বলেছে। কালকে এই কথা শোনার জন্যই আসতে বলেছি। কি বলেছে আর? তুমি রাগ করছো কেন? আমার কি দোষ এখানে বলো? মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার জিজ্ঞেস করল, বলো আম্মু আর কি বলেছে? মোনা বিষণ্ণ মুখে বলে, আপনার আর বিভার বিয়ের ব্যাপারে এসেছে তারা। যত দ্রুত সম্ভব আপনার বাবা বিয়ে সেরে ফেলতে চায়। খালা এসব বলতে না করেছে আপনায়। খালা যেন না জানে যে আমি আপনায় বলেছি এসব। প্রিয়ম বজ্রাহত মুখে তাকিয়ে রইল, চোখে মুখে চাপা বিস্ময়। নির্বাক হয়ে গেছে যেন। অস্ফুট স্বরে বলল, হোয়াট দ্য হেল? প্রিয়ম থেমে আবার বলে, তুমি এ কথা 2 দিন পর বললে আমায়? মোনার মুখের অবস্থা সঙ্গীন। গম্ভীর মুখে চুপ করে রইল। তীব্র একটা কষ্ট মোনার চাহনিতে। উদাস গলায় বলে, আপনি তো আপনার বাবার কথার অবাধ্য হতে পারবেন না। একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে আবার বলল, আপনি আর বিভা এক বাসায় থাকবেন। ভালো তো। প্রিয়ম রাগে নিজের ঠোঁট কামড়ে রেখেছে। চোখগুলো লালচে দেখাচ্ছে। মোনার হাত ধরে বলে, তুমি ভার্সিটিতে চলো। আমার উপর ভরসা রাখো। তোমার খালা খুব খারাপ কাজ করল। মোনা ক্রোধপূর্ণ গলায় বলল, আমার খালার দোষ, আপনার বাবার দোষ নেই? প্রিয়ম উত্তর দেয় না। সাঁওতাল শিকারীর কোচে ঘা খাওয়া গুইসাপের মতো রাগে গড়গড় করতে থাকা প্রিয়ম। গলার 2 পাশের রগ ফুলে শক্ত হয়ে আছে। মোনা তুমি এসব বাদ দেও। দেরি হয়ে যাচ্ছে তোমার। চলো ভার্সিটিতে যাবে। থাকব না আমি বাসায়, কোনো এক বন্ধুর বাসায় থাকব। আপনি তো আপনার বাবার কথার অবাধ্য হতে পারবেন না। এই কথার প্রত্যুত্তরে প্রিয়ম জোর খাটিয়ে কিছুই বলতে পারল না। হাবিব সাহেবের অবাধ্য হতে পারে না প্রিয়ম। মোনা খুব সন্তর্পণে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। চোখে মুখে প্রচণ্ড বিষণ্ণতা। প্রিয়ম রেগে আছে। মোনাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, আমি অফিস শেষে তোমার বাসায় যাব। মোনা ভালো লাগছে না কিছু। প্রিয়মকে ভালোবাসা যে কতটা ভুল হয়েছে সেটা মোনা প্রতিটা পদক্ষেপে অনুভব করছে। তবুও নিরুপায়, ভালোবাসা যে সব কিছুর ঊর্ধ্বে। মোনা ভার্সিটি শেষে অফিসে যায়। কাজে মন বসছে না। সব কিছু তিক্ত লাগছে। ক্লান্ত ভর করা শরীর নিয়ে বাসায় ফিরে। প্রিয়ম বলেছে অফিস শেষে আসবে। অনেক রাত হয়ে গেল, প্রিয়মের দেখা নেই। প্রিয়ম পারেনি হাবিব সাহেবের অবাধ্য হতে। মোনাকে দেওয়া কথাও রাখতে পারেনি। শেরওয়ানি পরে বর সেজেছে। তাহলে কি ছিল প্রিয়মের ভালোবাসা? চলবে।